নমস্কার। আগের ভিডিওতে আমি প্রতিবেদনের অধ্যায় শেষ করেছি। আজকের আমাদের ক্লাস সংলাপের উপর। এই ভিডিওতে থাকছে সংলাপ কেন্দ্রিক পুঙ্খানুপুঙ্খ আলোচনা। আশা করি সংলাপের কোনো রকম সমস্যা এই ভিডিও দেখার পর তোমাদের থাকবে না। আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পোল দিয়েছিলাম, সেখানের ভোটের নিরীক্ষে এবং তোমাদের আমি আগের ইউটিউব ভিডিওতে কমেন্ট করতে বলেছিলাম, ওই কমেন্টের নিরীক্ষে আমরা আজকের ভিডিও সংলাপ এর উপর বানাচ্ছি। তো চলো শুরু করি। সংলাপ হলো দুই বা তার বেশি মানুষের মধ্যে কথোপকথন। দুই বা তার বেশি মানুষের মধ্যে কথোপকথনকে আমরা সংলাপ বলে থাকি। তবে তোমাদের সিলেবাসে যে নির্মিতি অধ্যায়ের সংলাপ রয়েছে, এখানে প্রধানত দুজনের সংলাপ তোমাদের পরীক্ষাতে করতে দেওয়া হয়। দুইয়ের বেশি তোমাদের পরীক্ষাতেও থাকে না, আর তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্তও নয়। দুইয়ের বেশি যে ব্যক্তির সংলাপ, সেটা হচ্ছে নাটকের সংলাপ, সেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তোমাদের সিলেবাসে রয়েছে দুই ব্যক্তির মধ্যে সংলাপ। সংলাপ এই শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ডায়লগ। তোমরা ইংরেজি রাইটিংয়ে নিশ্চয়ই ডায়লগ পড়েছ, মানে ডায়লগ শিখেছ। আজ তোমরা বাংলায় সংলাপ লেখা শিখতে চলেছ। মনের ভাব আদান প্রদানের জন্য আমরা একে অপরের সঙ্গে কথা বলি, আর তাকেই কেন্দ্র করে তৈরি হয় ডায়লগ বা সংলাপ। কোনো একটি প্রসঙ্গে বা ভিন্ন প্রসঙ্গে, এক বা একাধিক প্রসঙ্গে আমাদের মত বিনিময়কে কেন্দ্র করেই গড়ে ওঠে সংলাপ। তাই সংলাপে মানুষের চিন্তা, যুক্তি, আদর্শ, বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটে। তাই সংলাপের দ্বারা, মানে একটি চরিত্রের সংলাপের দ্বারা তার চিন্তা, যুক্তি, আদর্শ, বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটে নাটকে বা দুজনের সংলাপের এই সংলাপের মধ্যে। একটা সংলাপের মধ্য দিয়ে সংলাপ যিনি বলছেন, অর্থাৎ ওই চরিত্রের বৈশিষ্ট্য আমরা খুঁজে পেয়ে থাকি। আমি যে পিডিএফ থেকে পড়াচ্ছি, এখানে কিছু কিছু বানান ভুল রয়েছে, তাই এখানে দেখার সঙ্গে সঙ্গে তোমরা আমার কথাটাকেও অনুসরণ করো, তাহলে তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। সাহিত্যে একমাত্র নাটক হলো সম্পূর্ণ সংলাপ নির্ভর। গল্পে সংলাপ থাকতেও পারে, নাও থাকতে পারে, প্রবন্ধেও তাই, কবিতাতেও তাই। সব সাহিত্যেই সংলাপ থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে নাটক এটি এমন একটি সাহিত্য যেখানে সংলাপ থাকতেই হবে। নাটক হচ্ছে একদম সংলাপ নির্ভর, যা হচ্ছে দুই বা তার অধিক ব্যক্তির সংলাপে গড়ে ওঠে। বুঝতে পারছ? বিশেষত এই স্তরে আমরা কোনো একটি বিষয় কেন্দ্রিক দুই ব্যক্তির মধ্যে প্রাণবন্ত সংলাপ রচনার চর্চা করব। যেমনটা আমি আগে বললাম, তোমাদের সিলেবাসে রয়েছে দুই ব্যক্তির মধ্যে বা দুই বন্ধুর মধ্যে সংলাপ। তাই প্রথমে সংলাপ রচনার কৌশল জেনে নেওয়া যাক। চলো। সংলাপ রচনার কৌশল 1। সংলাপ রচনার জন্য প্রথমে দেওয়া বিষয়টিকে, তোমাদের পরীক্ষাতে একটা বিষয় বলে দেবে যে এই বিষয়ের উপর দুই বন্ধু বা দুই অভিভাবক বা শিক্ষক ছাত্র বলে দেওয়া থাকবে একটা বিষয়, ওই বিষয়ের উপর কেন্দ্র করে তোমাদের সংলাপ লিখতে হবে। তো ওই বিষয়টিকে মনে মনে ভালো করে ভেবে নেওয়া দরকার। বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে কথোপকথনের মাধ্যমে তা তুলে ধরা কঠিন হয়ে পড়বে। তাই তোমাদের সংলাপের ওই বিষয়টিকে আগে আশ্বস্ত করতে হবে, তারপর সংলাপ লেখার জন্য এগোতে হবে। তাই জন্য আগে মনের মধ্যে ভেবে নেবে যে সংলাপটা তুমি কিভাবে এগোবে এবং
চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কেমন হবে? 2, সংলাপের ভাষা হবে সহজ সরল, যেমনটা প্রতিবেদনের ক্ষেত্রেও তোমাদের যে কোনো নির্মিতির ক্ষেত্রেই, যেহেতু তোমরা এখন এই যে নির্মিতি তোমাদের পরীক্ষার জন্য, তাই এখানে সহজ সরল ভাষার প্রয়োগই সর্বোচ্চ গ্রহণযোগ্য। তাই সংলাপের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হবে না। তোমাদের এই নির্মিতি অধ্যায় সংলাপে তোমাদের ভাষা করতে হবে সহজ সরল। মৌখিক ভাষার স্বাভাবিকতা বজায় রেখে দিকটা নজর দিতে হবে। অর্থাৎ তুমি সংলাপের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন লক্ষ্য রাখবে, তেমন সে কী ধরনের কথা বলছে। যদি তার কথায় গ্রাম্য টান থাকে, তাহলে তার প্রত্যেকটা সংলাপেই গ্রাম্য টান আনতে হবে। আর যদি তার কথা হয় সচ্ছল, তখন তার প্রত্যেকটা সংলাপেই সচ্ছলতা আনতে হবে। 3, সংলাপ হবে চরিত্র অনুযায়ী, অর্থাৎ যে চরিত্রের বৈশিষ্ট্য যেমন, সেই চরিত্রের সংলাপও হবে ঠিক তেমন। অর্থাৎ কাল্পনিক চরিত্রের বয়স, জীবিকা, সামাজিক অবস্থান প্রভৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে তৈরি হবে তার সংলাপ, অর্থাৎ তোমাদের নির্মিতি। 4, কাল্পনিক সংলাপে নাটকীয়তা সৃষ্টির সুযোগ নেই ঠিকই, কিন্তু সংলাপের মাধ্যমে সামান্য পরিমাণে নাটকীয় রস সৃষ্টি করতে পারলে ভালো হয়। এতে কথোপকথন আরও স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য হয়। অর্থাৎ এই যে তোমাদের নির্মিতি অধ্যায়ের সংলাপ, এটাও তোমাদের কাছে একটা সাহিত্যকর্মেরই মতো। তাই তোমরা ওটাকে একটা ক্ষুদ্র নাট্যাংশ হিসেবে কল্পনা করতে পারো, এবং সাহিত্য রসের সঙ্গে ওটা লিখলে ওটা আরও বেশি গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠবে পরীক্ষকের কাছে। 5, কোনো একটি চরিত্র একটানা অনেকক্ষণ কথা বললে একঘেয়ে লাগতে পারে। তাই চরিত্র দুটিকে তোমাকে এমনভাবেই বাছতে হবে যেন দুজনের সংলাপ সমান সমান হয়। অর্থাৎ দুজনেই যেন সমকালীন সময়ে, অর্থাৎ তুমি যতটুকু সংলাপ তুলছো, মানে যতটা সময় ধরে তোমার ওই সংলাপটা চলছে, দুজনেরই কথার মান যেন সমান থাকে। সেই জন্য একটি নির্দিষ্ট চরিত্রের সংলাপ যাতে বেশি বড় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, আবার কারো যেন ছোটও না হয়ে পড়ে। 6, প্রয়োজন বোধে সংলাপের মধ্যে প্রবাদ প্রবচন এগুলো ব্যবহার করা যেতে পারে বিশিষ্ট অর্থযুক্ত শব্দ বা বাক্যাংশ, তবে তা যেন কখনোই অকারণ বা অপ্রাসঙ্গিক না হয়। তোমরা কোনো প্রবাদ, যেমন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এই রকম অনেক প্রবাদ ব্যবহার করতে পারো, বা কোনো বিশিষ্ট বাক্যাংশ বা শব্দ ব্যবহার করতে পারো, তবে তা যেন অকারণে না হয়। নির্দিষ্ট সাহিত্য রসের সঙ্গেই তা তোমরা ব্যবহার করতে পারো। 7 নম্বর পয়েন্ট বা অন্তিম পয়েন্ট, সংলাপ একাধিক ব্যক্তির মধ্যে নিছক উক্তি কিংবা খোশ গল্প নয়। এটি আসলে একটি বিষয়ের আলোচনা বা পর্যালোচনা। এ সংলাপের মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয়কে তুমি যে পড়ছে, মানে যে তোমার ওই নাটকের শ্রোতা, অর্থাৎ এখানে পরীক্ষক যিনি তোমার খাতাটা মূল্যায়ন করবেন, তার কাছে তোমাকে ওই সাহিত্যরস পৌঁছে দিতে হবে তোমার ওই পরীক্ষায় থাকা বিষয়টির দর্শনের উপর ভিত্তি করে, যাতে করে তোমার সংলাপটি সর্বোচ্চ সাহিত্যিক গ্রহণযোগ্যতা পায়। এবার চলো সংলাপে কয়েকটি বিশেষ নজর রাখার বিষয় আমরা দেখে নিই। প্রথম, সংলাপের ভাষা হবে সহজ সরল ও স্বাভাবিক। যেমনটা আমি আগেই বলেছিলাম, সংলাপে কোনো জটিলতা কোনো ধরনের আনা যাবে না, কোনোভাবেই আনা যাবে না। একদম সহজ সরলভাবে স্বাভাবিকভাবে তোমাদের সংলাপ এই নির্মিতি রচনা করতে হবে। 2, কথোপকথন হওয়া উচিত বিধিসম্মত, সজীব, কৌতুক ও হাস্যরসও থাকবে। অর্থাৎ একঘেয়ে যেন কখনোই না হয়ে যায় তোমাদের সংলাপে যেমন থাকবে সাহিত্যরস, তেমনই থাকবে যুক্তি, তেমনই থাকবে সজীব সত্তার বৈশিষ্ট্য।
আর যেমনটা আমি আগেই বলেছিলাম, চারিত্রিক গুলোকে তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে তুমি ওই চরিত্রটাকে ঠিক কী ধরনের কথা বলাতে চাইছো। 3, সংলাপ হবে চরিত্র অনুযায়ী। চরিত্রের বয়স, জীবিকা, সামাজিক সম্মান প্রভৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংলাপ লিখতে হবে। ধরো তোমাদের সংলাপ লিখতে দেওয়া হলো শিক্ষক এবং ছাত্রের মধ্যে, তাহলে সেখানে ছাত্র শিক্ষককে সম্মান দেবে এবং শিক্ষক যখন সংলাপ বলবেন ছাত্রের উদ্দেশ্যে তখন তা হবে স্নেহপূর্ণ, অর্থাৎ দুটো কখনোই সমান হবে না, একটা সম্মান এবং একটা স্নেহ, অর্থাৎ চরিত্রের গুণ অনুযায়ী তার সংলাপ হবে। 4, এক নজরে সংলাপ দীর্ঘ হলে ক্লান্তিক হবে, মানে কখনোই একঘেয়ে করা যাবে না, তাই হচ্ছে সংলাপ রচনায় শ্রেয়। এবং তোমাদের চেষ্টা করতে হবে সংলাপের মধ্যে একটা নাটকীয় মোড় আনার এবং সাহিত্য রসটা তার মধ্যে ভরে দেওয়ার। 5, সংলাপের মধ্যে প্রবাদ, প্রবচন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। কোনো রূপকও তোমরা ব্যবহার করতে পারো বা কোনো বিশিষ্ট শব্দ বা বাক্যাংশও তোমরা ব্যবহার করতে পারো। 6, সংলাপের বড় জিনিস হলো যুক্তি, অর্থাৎ তোমার যে একটা সংলাপের পর পরবর্তী সংলাপটা আসবে তার যুক্তি যেন হয় একদম শাশ্বত, অর্থাৎ কোনো অযৌক্তিক কথা কোথাও যোগ করা যাবে না, একদম থরলিভাবে যুক্তিযতভাবে তোমাদের লিখে যেতে হবে। কোনো উল্টোপাল্টা কথা বা কোনো অবাস্তবিক কথা সংলাপে যুক্ত করা একদমই যাবে না। উক্ত সংলাপের দ্বারা যেন একটা বার্তা পরীক্ষকের কাছে পৌঁছয়, অর্থাৎ একটা সাহিত্যিক বা বলতে পারো দার্শনিক ভাবনা পৌঁছে দিতে হবে পাঠকের কাছে তোমার ওই সংলাপের প্রত্যেকটি সংলাপের দ্বারা, মানে একটা বক্তব্যের দ্বারা যেন একটা মূল ভাবাদর্শ প্রদর্শিত হয় এমনটাও তোমাদের লক্ষ্য রাখতে হবে। একটা গোটা সংলাপ অংশ দিয়ে তো আমাদের একটা ভাবাদর্শ প্রদান হচ্ছেই, সঙ্গে তোমাদের এটাও চেষ্টা করতে হবে প্রতিটা সংলাপে যেন আলাদা আলাদা দার্শনিক চিন্তাভাবনা প্রকাশিত হয়, তাহলে সেটা সংলাপটাকে আরও সুন্দর করে তোলে। 8, শুরুতে আকস্মিকতা থাকলেও সমাপ্তিতে যেন স্থির সিদ্ধান্ত থাকে। সেক্ষেত্রে যিনি পাঠক অর্থাৎ তোমাদের পরীক্ষার পরীক্ষক, যিনি তোমার খাতা মূল্যায়ন করবেন, তিনি যেন একটা স্বস্তি বোধ করেন ওই সংলাপটা পড়ার পর, অর্থাৎ তোমরা অস্বাভাবিকতা দিয়ে সংলাপ শুরু করতে পারো, হচ্ছে যে তোমাদের সংলাপটাকে রোমাঞ্চকর করার জন্য, তবে শেষটা তোমাদের একটা স্বাভাবিক ওয়েতে একটা বাঞ্ছনীয় সিদ্ধান্তের সঙ্গে করতে হবে, যাতে স্থিরতা বজায় থাকে, না হলে পাঠকের কাছে তা অগ্রহণযোগ্য হয়ে পড়ে। তো সেই দিকটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। এই নিয়মগুলোই মেনে তোমাদের সংলাপ মূলত রচনা করতে হবে। চলো এবার একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। পরিবেশ দূষণ ও সভ্যতার সংকট নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। সুভাষ, এখানে সুভাষ আর রাতুল এই দুই বন্ধুর মধ্যে সংলাপ হচ্ছে। ভাইকে সঙ্গে নিয়ে, এটা সুভাষ রাতুলকে বলছে, দুজনের মধ্যে তোমাদের সংলাপগুলো দুজনের মধ্যেই হয়, তাই সুভাষ এখানে রাতুলকে বলছে ভাইকে সঙ্গে নিয়ে কোথায় গিয়েছিলি রাতুল? বেড়াতে? রাতুল, না না বেড়াতে নয়, ডাক্তারবাবুর কাছে। আজ কদিন ধরে ও কানে ভালো শুনতে পাচ্ছে না। রাতুলের ভাই ভালো শুনতে পাচ্ছে না। সুভাষ, কানে আর কি দোষ, দিনরাত কানের ওপর শব্দের যে অত্যাচার চলছে তাতে সকলেরই একই সমস্যা হতে পারে, কিন্তু আমরা এই শব্দদূষণ কিছুতেই বন্ধ করতে পারছি না। অর্থাৎ দেখো কিভাবে
একটা সিরিয়াস পয়েন্ট থেকে শুরু হচ্ছে, অর্থাৎ একটা কি সুন্দর ওয়েতে এগোচ্ছে এই সংলাপটা, দিয়ে কিভাবে পরিবেশ দূষণের পয়েন্টটাকে আনা হচ্ছে দেখো। ধীরে ধীরে যৌ যৌ- যৌ- যুক্তিকতার সঙ্গে এবং সঠিক ভাবাদর্শের সঙ্গে এগোচ্ছে বিষয়টা, সঠিক সাহিত্য রসের সঙ্গে। রাতুল, শুধু শব্দ দূষণের কথাই বা বলছিস কেন? প্রতি মুহূর্তে আরও কত রকমের শব্দ দূষণ ঘটে চলেছে, আরও কত রকমের দূষণ ঘটে চলেছে ভেবে দেখ। সুবাস, ঠিকই, বায়ু দূষণ, জল দূষণ, ভূমি দূষণ, সর্বত্রই তো দূষণ। রাতুল, যানবাহন, কলকারখানার বিষাক্ত ধোঁয়া, দূষিত হচ্ছে বাতাস, পানীয় জলের উৎসগুলিতে মিশছে কলকারখানা থেকে নির্গত দূষিত বর্জ্য পদার্থ কিংবা বিভিন্ন কীটনাশক, রাসায়নিক পদার্থ। সুভাষ, এই কীটনাশক রাসায়নিক ব্যবহারে মাটিকেও তো দূষিত করছে। অর্থাৎ যে কোনো দূষক পদার্থ শুধু মাটিকে বা শুধু বাতাসকে নয়, একটা দূষক পদার্থ সব ধরনের দূষণই করতে পারে। রাতুল, নিশ্চয়ই কলকারখানার বজ্র পদার্থ কিংবা দূষিত আবর্জনাও মাটির স্বাভাবিক উর্বরতাকে নষ্ট করে দিচ্ছে। আসলে অনেক বানান ভুল থাকার কারণে আমার পড়তে অসুবিধা হচ্ছে, তোমরা আমার কথা আর লেখা মিলিয়ে ম্যাচ করে পড়ো, অর্থাৎ তোমরা আমার ভয়েসটাকে ফলো করো, তাহলেই ঠিক হবে। সুভাষ, আচ্ছা, রাতুলে ছিলাম আমরা। নিশ্চয়ই কলকারখানার বজ্র পদার্থ কিংবা দূষিত আবর্জনাও মাটির স্বাভাবিক উর্বরতাকে নষ্ট করে দিচ্ছে। সবচেয়ে ক্ষতি করছে বোধহয় প্লাস্টিকজাত আবর্জনা। এই প্লাস্টিক হচ্ছে সর্বোচ্চ দূষক পদার্থ, অর্থাৎ আমাদের যেই দূষণ হচ্ছে, এই দূষণের পেছনে সর্বোচ্চ হাত যদি দেখা যায় তো গড়ে তা প্লাস্টিকই করছে। বলতে গেলে 90% বেশি দূষণ প্লাস্টিক থেকেই হয়। সুভাষ, মানুষ নিজেই এর জন্য দায়ী। অর্থাৎ প্লাস্টিক কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি হয় না, এটা কৃত্রিমভাবে মানুষরাই তৈরি করে। রাতুল, একেবারে খাঁটি কথা। একদিকে সে বিজ্ঞান ও প্রযুক্তিতে চরম উন্নতি ঘটিয়েছে, আর একদিকে সে ডেকে আনছে নিজের সর্বনাশ। অর্থাৎ মানবজাতি একদিকে প্রযুক্তিগতভাবে এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানের সঙ্গে এগিয়ে যাচ্ছে, তবে সে নিজেদের পৃথিবীর কথা ভুলে যাচ্ছে আর ডেকে আনছে এক ভয়াল দিন, যা পৃথিবীকে একদিন নষ্ট করে দেবে। আজই আমাদের সতর্ক হওয়া দরকার তোমাদেরও, যারা তোমরা ভিডিও দেখছো। এখন অরণ্য সপ্তাহ চলছে, যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, তো তোমরা একটা করে গাছ লাগাবে। পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব, যে কোনো দায়িত্ব যুব সমাজের, অর্থাৎ পরবর্তী ঈশানদের, অর্থাৎ তোমাদের। তাই এই অরণ্য সপ্তাহে আমি চাইব তোমরা একটা করে গাছ লাগাও, বাড়ির আঙিনায় কিংবা বাড়ির বাগানে বা যেই কোনো জায়গায়, পুকুরে পাড়ে গাছ লাগাও একটা করে। পরিবেশকে বাঁচাও, পৃথিবীকে বাঁচাও। তো তারপরে চলো সুভাষ কি বলছে দেখি। দূষণ রোধের ক্ষেত্রে গাছপালা একটা বড় ভূমিকা আছে, যেমনটা আমি বললাম গাছ লাগানো দরকার। তো গাছপালার একটা বিশেষ বড় ভূমিকা আছে কিসের ক্ষেত্রে? দূষণ রোধের ক্ষেত্রে। অথচ গাছপালা কেটে বড় বড় অরণ্য ধ্বংস করে মানুষ বোধ হয় পৃথিবীটাকে মরুভূমি বানিয়ে ফেলতে চায়। তবে আশার কথা, পৃথিবী জুড়ে পরিবেশ নিয়ে চিন্তাভাবনাও শুরু হয়েছে। এমনকি পরিবেশবিদ্যাকে এখন বিভিন্ন প্রতিষ্ঠানে আবশ্যিক পাঠ্য বিষয় করে তোলা হচ্ছে। অর্থাৎ দেখো, আমি তোমাদের আগেই বলেছিলাম সংলাপ শেষ হবে একটা স্থির এবং সন্তুষ্টিকর সমাপ্তির সঙ্গে। তাই ওটাই আনার জন্য পরিবেশবিদ্যার চর্চা যে বাড়ছে, সেই প্রসঙ্গকে এখানে
এখানে আনা হয়েছে। একদম শেষ সংলাপ রাতুলের, কিন্তু শুধু আলোচনা বা পাঠ্যের বিষয় হলেই চলবে না, তাই পরিবেশ ও পরিবেশ দূষণ সম্পর্কে যথাযথ সচেতন, পরিবেশকে রক্ষা করার আন্তরিক উদ্যোগও নেওয়া দরকার। অর্থাৎ শুধু পড়লেই হবে না, যে কোনো বিষয় শুধু পড়লেই হয় না, দরকার তার ব্যবহারিক প্রয়োগের। তোমরা যে কোনো জিনিস শিখলে, অর্থাৎ তার বিষয়ে জ্ঞান অর্জন করলে পড়ে, তারপর সেটাকে তোমরা নিজের কাজে অর্থাৎ ব্যবহারিক প্রয়োগে ব্যবহার করবে, তাহলেই ওই পড়াটার সঠিক মূল্যায়ন হবে তোমার জীবনে, যে কোনো ক্ষেত্রে। এই একই কথা আমি তোমাদের সমাস পড়ানোর সময়ও বলেছিলাম। যে কোনো শিক্ষা গ্রহণের পর তা তোমাদের ব্যবহার করতে হবে। তোমরা যে জ্ঞান অর্জন করলে, অর্থাৎ তোমাদের যে ভাবাদর্শ তৈরি হলো ওই যে কোনো শিক্ষা গ্রহণের পর, ওই শিক্ষা এখন তোমার কাছে দর্শন, ওই শিক্ষাটাই তোমার কাছে এসে তখন ভাবাদর্শ হয়ে গেছে। আর ওই দর্শন তোমাদের ব্যবহার করতে হবে, তাহলেই হবে শিক্ষার মূল উদ্দেশ্য পূরণ। যে কোনো জিনিস শেখার পর তার শেখার পর তা ব্যবহার করতে হবে, তাহলেই হবে যে শেখাচ্ছে তার, যে শিখছে তার, দুজনেরই সঠিক পাওনা। তো এখানেই আমরা উদাহরণটা শেষ করছি। চলো আমরা দেখে নিই আরও কয়েকটা সংলাপের উদাহরণ। এখানে যেমন শহরবাসী এবং গ্রামবাসী দুই বন্ধুর মধ্যে ডেঙ্গু বাহক মশার বিনাশের উপায় নিয়ে কথোপকথন। এটা নিশ্চয় তার আগের এই রকমটা কিছুটা হবে, মানে পরিবেশ দূষণের মতোই কিছুটা হবে, কিন্তু এই সংবাদপত্র পাঠের উপকারিতা এটা খানিকটা আলাদা হবে। অর্থাৎ বিষয়ের উপর ভিত্তি করে ভাবাদর্শকেও তোমাদের পাল্টাতে হবে, তবে লেখার পয়েন্টগুলো একই থাকবে। দেশ ভ্রমণের উপযোগিতা, এটা হবে ওই সংবাদপত্ররই মতো করে। তারপরে আসছি আমরা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক। এখানে সায়ন তন্ময়ের সংলাপ রয়েছে, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। এটা একটা গুরুত্বপূর্ণ সংলাপ, এটার ভাবাদর্শ আলাদা হবে। অনলাইন পঠন পাঠনের সুবিধা এবং অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এটাও একটা গুরুত্বপূর্ণ সংলাপ, এটাও তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তো চলো আর একটা সুন্দর উদাহরণ পড়ে আমরা আজকের ভিডিওটা শেষ করি। এই সংলাপটা দিয়ে আজ আমরা আমাদের পড়া অর্থাৎ এই ক্লাস শেষ করব, সংলাপের ক্লাস। আর সংলাপে এতটাই বোঝানো ছিল যতটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এই একটা সুন্দর উদাহরণ পড়ে আমরা শেষ করছি। আর আমার পড়ানোর মধ্য থেকে বা তোমাদের সংলাপ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্টে জানাও, এবং কমেন্টে এটাও জানাও যে পরবর্তীতে তোমরা কি ভিডিও চাইছো, অর্থাৎ কিসের উপর ভিডিও চাইছো। শুরু করি চলো। নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। সুমিতা এবং দীপার মধ্যে এই সংলাপ ত্বরান্বিত হয়েছে। প্রথমে সুমিতা, আজ নাকি বিশ্ব নারী দিবস। অর্থাৎ সংলাপের ভাবটাই দেখো শুরু হচ্ছে নারী দিবসকে কেন্দ্র করে। অর্থাৎ তোমাদেরকে এমনই প্রসঙ্গ আনতে হবে যেন পাঠক ওই সংলাপের প্রতি একদম অ্যাডিক্টেড হয়ে যায়, পড়তে যেন বাধ্য হয়ে পড়ে, বাঁচতে যেন না পারে তোমার সংলাপের হাত থেকে, তেমনভাবে তোমাকে সংলাপ রচনা করতে হবে। আজ নাকি নারী দিবস, দীপা, মনে হয় তাই, সেই জন্য আমাদের পাড়ার ক্লাবে অনুষ্ঠান হচ্ছে। সুমিতা, কি হয় বলতো নারী দিবস পালন করে? নারীরা তো
গৃহকোণে বন্দী। নারীরা এই সমাজে এসেও, এই বর্তমান বৈজ্ঞানিক যুগে এসেও গৃহকোণে বন্দী। কবে তারা সংসার থেকে মুক্তি পাবে? এটা সুমিতা নিজে একজন নারী হয়ে প্রশ্ন করছে। কাকে? দীপাকে নয়, সমাজ অর্থাৎ তার নিজের ভাবাদর্শকে। দীপা, মুক্তির পথ হলো লেখাপড়া শেখা। আজও মেয়েদের চলাফেরার রাস্তা মসৃণ নয়। অর্থাৎ যেভাবে একটা সুন্দর সুপরিকল্পিত রাস্তার মধ্যে থেকে একটা পুরুষ বা একটা ছাত্র পড়াশোনা করতে পারে, ঠিক সেই মসৃণ পথ দিয়ে হাঁটতে পারে না একজন নারী। সেই কথাই এই দীপা চরিত্র আমাদের বলল। অফিস, আদালত, স্কুল, কলেজ সব জায়গায় তারা পুরুষদের অধীন। অর্থাৎ আমরা কথাতেও নারী পুরুষ সমান বললেও বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় নারীদের সম্মান দিতে গিয়েও আমরা তাদের ছোট দেখিয়ে ফেলি। তা যেন না হয়ে ওঠে। সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে, অর্থাৎ তোমাদের নজর রাখতে হবে, প্রত্যেক যুব সমাজকে লক্ষ্য রাখতে হবে। আমাদের কাছে, অর্থাৎ আমাদের এই নবীন ভারতবর্ষের কাছে, অর্থাৎ তোমরা যারা পরবর্তী দিনে, অর্থাৎ আমরা যারা পরবর্তী দিনে প্রতিষ্ঠিত হব সমাজে, আমাদের কাছে যেন নারী শুধু একটা ভোগ্য বস্তু না হয়ে ওঠে। আমাদের কাছে নারী যেন হয়ে থাকে দেবীদের মতো। তারা যেন হয়ে ওঠে পুরুষদের সমতুল্য অথবা পুরুষদের থেকেও বেশি। সুমিতা, কিন্তু নারীকে স্বাধীনতা না দিলে তো সমাজ কখনো এগোবে না। কাজী নজরুল ইসলাম বলেছেন, এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার পুরুষ রচনা করেছে, অর্ধেক তার নারী রচনা করেছে। আসলে এই কবিতাংশ এখানে ভুল দেওয়া রয়েছে, আর কবিতাংশ আমার মনেও নেই, তাই তোমাদের সঠিকটা বলতে পারছি না। তবে কাজী নজরুল ইসলামের লেখাটা উনি লিখেছিলেন, আর সেখানে উনি বলেওছিলেন যে নারী পুরুষ সমান, এবং যা কিছু কল্যাণকর রয়েছে এই পৃথিবীতে তা সমানভাবে নারী এবং পুরুষ মিলে রচনা করেন। অর্থাৎ যে কোনো সৃজন কার্যে নারী এবং পুরুষ সমানভাবে দায়ী। অর্থাৎ নারীও যদি শুভ হয়, নারী শুভ হলে, পুরুষ শুভ হলে সমাজও শুভ হবে। নারী অশুভ হলে, পুরুষ শুভ হলে সমাজ অশুভ হবে। কোনো এক পক্ষ শুভ হলে, অশুভ হলে বা শুভ হলে কোনো লাভ হবে না। অর্থাৎ আবার আমি অনেক সময় এমনও দেখি, অনেক পুরুষ নারীকে সম্মান দেয়, আর সম্মান দিয়ে সেই পুরুষ নিজেকে মহান ভেবে নেয়। এমনটাও যেন না হয়, এমনটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের এই পরবর্তী প্রতিষ্ঠিত সমাজকে এটা লক্ষ্য রাখতে হবে। নারীর প্রতি ব্যবহারের শিক্ষাই যেন হয় আমাদের পরবর্তী জীবনের পূর্বসূরি। এখান থেকেই যেন আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে পারি। আর যে মেয়েরা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা চেষ্টা করবে নিজেদের অধিকারটা সমাজ থেকে বুঝে নেওয়ার। তারপর দীপা বলছে, সে কথা আর কে মানে বল, স্বামী বিবেকানন্দও তো বলেছেন, ভারতের দুর্দশার অন্যতম কারণ হলো নারী জাতির প্রতি অবহেলা। স্বামী বিবেকানন্দ এই কথা বলেছিলেন যে নারীর প্রতি অবহেলা ভারতের এই পিছিয়ে পড়ে থাকার কারণ, অন্যান্য দেশের থেকে পিছিয়ে পড়ে থাকার কারণ নারীর প্রতি অবহেলা। সুমিতা, তবে আমার মতে নারী বেরিয়ে আসতে হবে পুরুষের কারাগার থেকে। তোমরা চেষ্টা করবে এই নারী বিষয়ক যে সংলাপ বা যে কোনো সংলাপে একটা পুরুষ চরিত্র এবং একটা নারী চরিত্র আনার। দুটো নারী বা দুটো পুরুষ হয়ে গেলে সেটা ভালো হয় না, আমি এমনটা বলছি না। একজন নারী এবং একজন পুরুষ থাকলে সংলাপটা আরও সুন্দর দেখায়। তো তোমরা চেষ্টা করবে
একটা নারী এবং একটা পুরুষ, অর্থাৎ বন্ধুদের মধ্যে হলে একজন মেয়ে বন্ধু একজন ছেলে বন্ধুর মধ্যে সংলাপ রচনা করার, তাহলে সেখানে তোমার সমস্ত শর্ত মেনেই সংলাপটা তুমি রচনা শুরু করছো। সেখানে কোনো লিঙ্গ বৈষম্যও থাকলো না, কিছুই থাকলো না, তোমার সব কিছুটাই মেনে তুমি সংলাপটা রচনা করছো। এরপর সংলাপটা ত্বরান্বিত হয়েছে এবং চলো শেষ দুটো সংলাপ আমরা দেখে নিই। সুমিতা, তাহলে চলো ওই দীপাটা থেকে আমরা শুরু করি। সুমিতা, এখান থেকে শুরু করি আমরা। সুমিতা, তবুও নারী দুর্বল। একজন পুরুষ ট্রেনে বাসে নির্ভয়ে একা একা যাতায়াত করতে পারে, কিন্তু নারীর পক্ষে তা সম্ভব নয়। খবরের কাগজ খুললেই তার প্রমাণ পাওয়া যায়। দীপা, আমার মনে হয় পাড়ায় পাড়ায় নারী বাহিনী গড়ে তুলে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পন্থা যা আজও বেঁচে আছে তার কারণ নারীর দুর্বলতা। অর্থাৎ এখানে নারীকে যে দুর্বল বলা হচ্ছে তা শারীরিকভাবে নয়, নারী তার সহ্য ক্ষমতাটা এতটাই দৃঢ় করে ফেলেছে যে সেটা তার দুর্বলতা হয়ে উঠছে। আজ সব কিছু সহ্য করতে করতে যেন আমরা একদম দেওয়ালে যেন না পিঠ ঠেকিয়ে দিই, আমাদের তার আগেই রুখে দাঁড়াতে হবে। অর্থাৎ এটা আমি ছাত্রীদেরকে বলছি, তোমাদেরকে তার আগেই রুখে দাঁড়াতে হবে। আর ছাত্রদেরকে বলছি যে তোমরা নারীদের সম্মান করতে শেখো, নারীদেরকে দেবী জ্ঞানে জ্ঞান করতে শেখো। দীপা, আচ্ছা দীপা তো হলো। সুমিতা, তাহলে চল আমরা স্কুল জীবন থেকেই শপথ নিই। চলো তোমরা যারা ছাত্রীরা ভিডিও দেখছো তোমরাও শপথ নাও। দেশ ও দশের কাজে পুরুষের মতো তোমরাও অংশগ্রহণ করবে। পুরুষতন্ত্র বলে কিছু মানবে না। আমাদের একটাই তন্ত্র, সেটা হবে মানবতন্ত্র। দীপা, চল তাহলে আজ থেকেই এই ভাবনা নিয়ে জীবনযাত্রা শুরু করি। তো আজ এতটাই, আমি আসছি। পরবর্তী কোনো ভিডিওতে আমাদের আবার দেখা হবে, আর ততক্ষণের জন্য বিদায়।